খায়ও না, মানে এই যে অভ্যাস মানুষের তৈরি হয়ে যাওয়া, ঠিক ওই রকম ক্যারেক্টারটা আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেছে, যেটা একমাত্র শুধু শয়তানি, পাক্কা শয়তানি। রাজ্য সরকারের যখন টাকা নেই, তাহলে একটা সরকার তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাহলে সেখানে মন্দির কি করে দীঘায় হচ্ছে? ওনার সরকারের যদি মনে হচ্ছে যে ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাহলে উনি ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যে লোকটা কোমর ভেঙে যাওয়ার কথা বলছেন তিনি তো নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারেন না, মানে রাজ্য সরকার যাকে আইনজীবী হিসেবে ওখানে পাঠিয়েছেন নয়, একদম হিসেব নিয়ে দেখাতে হবে, আমরাও হিসেব নিয়ে যাব। সেটা যদি উনি প্রমাণ করতে পারেন, আমরা ওখান থেকে একদম লিখে দিয়ে আসবো যে কোনো ডিএ প্রয়োজন নেই। এই টাকাতে রাজ্য সরকারের মানে রাজ্যবাসীর উন্নয়নের কাজ হোক। আমরা আনন্দিত, কিন্তু আমরা খুব উল্লসিত কিছু নই। কর্মচারীদের টাকাটাকে মেরে সেখান থেকে সেটাকে মিসইউজ করে তুমি এতদিন ভোগ করেছো, এখন কর্মচারীরা তাদের আইনি অধিকারটা ফিরে পাচ্ছে, এখন তুমি চাপের কথা বলছো কেন? কর্মচারীরা কাজ করেন, কর্মচারীদের একটা নির্দিষ্ট সাংবিধানিক কাঠামো মেনে তারা তাদের পারিশ্রমিকটা ঠিক হয়, সেই পারিশ্রমিকটা দিতে হয়, যেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সহ কেন্দ্র নিয়মিতভাবে দিয়ে আসে। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ সরকার, যেখানে অবশ্য সরকার চলে না, এটা হচ্ছে একটা মানে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো বলতে পারেন, যে আমার ইচ্ছা হলো আমি দিলাম, আমার ইচ্ছা হলো না আমি দিলাম না। 2010 পর্যন্ত পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন্দ্রীয় হারেই এই বেতনটা পেয়ে এসেছেন। তারপরে কিন্তু এই মহার্ঘ ভাতাটাকে এই সরকার বন্ধ করে দেয় প্রায়। সুতরাং প্রশ্ন হচ্ছে যে তোমার আর্থিক সক্ষমতা ছিল, তুমি একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করেছিলে, আইনি কাঠামো, যে কাঠামো মেনে তুমি দিচ্ছিলে। 2010-এর পরে তুমি যখন এলে, কর্মচারীদেরকে তার আগে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলে, যখন এসে পরে তুমি তোমার নিজের রূপ দেখিয়ে কর্মচারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করলে। তাহলে কর্মচারীদের টাকাটাকে মেরে সেখান থেকে কাটমানি খেয়ে সেখান থেকে সেটাকে মিসইউজ করে তুমি এতদিন ভোগ করেছো, অধিকারটা ফিরে পাচ্ছে, এখন তুমি চাপের কথা বলছো কেন? আমাদের অধিকারটা চুরি হয়েছিল, সেই চুরির ধনটা আমরা কিছুটা ফেরত পেয়েছি, আমরা পুরোটা উদ্ধার করতে পারিনি। কর্মচারীদের টাকা মমতা ব্যানার্জির সরকার চুরি করেছিল, আর আপাতত সুপ্রিম কোর্ট তার 25% ফেরত দেওয়ার কথা বলেছে। এইটুকুই। আমরা আনন্দিত, কিন্তু আমরা খুব উল্লসিত কিছু নই। তার কারণ হচ্ছে যে এখনো 75% বাকি, তার সাথে তার ইন্টারেস্ট যোগ হবে। আর তার থেকে বড় কথা, বর্তমান রোপাতেও মানে বর্তমান যে বেতন কমিশন চলছে সেখানেও এখনো পর্যন্ত 37% বকেয়া রয়েছে। 37% মানে 55-র মধ্যে 37% বকেয়া। সেইটাকে নিয়ে যদিও সুপ্রিম কোর্টে কোনো কেস নেই, কিন্তু এটা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি সেটাকেও আদায় হবে। আর সুপ্রিম কোর্টে এই রায়টা, পরবর্তী রায় পজিটিভ হলে পরে ওই প্রভাব এর উপরেও পড়বে। টাকা তো কোনো সময়ই থাকে না, কিন্তু ওনার স্বাদের যেসব প্রকল্পগুলো হয় তখন দেখা যায় যে ঝুলি থেকে টাকাটা বেরিয়ে পড়ে। অনেক ভিখারিকে ঘুরে বেড়ায়, খবর হয়, আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে খবর করা যায় যে তার ফুটপাতের ধারে তার বিছানাতলা থেকে 2 লাখ টাকা পাওয়া গেল, 4 লাখ টাকা পাওয়া গেল, অথচ সে স্নানও করে না, খায়ও না। মানে এই যে অভ্যাস মানুষের তৈরি হয়ে যাওয়া, ঠিক ওই রকম ক্যারেক্টারটা আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেছে। কর্মচারীদের অধিকার দেব না, কিন্তু কেন্দ্র সরকারের সাথে ঝামেলা করে আমি আয়ুষ্মান ভারত চালু করতে দেবো না, আমি এখানে স্বাস্থ্যসাথী চালাবো, মানে যে স্বাস্থ্যসাথী থেকে কোনো পরিষেবা পাওয়া যায় না, তার জন্য আমি 7,000 কোটি টাকা খরচা করব। আমি দুর্নীতি করব, দুর্নীতি করার জন্য আমার 100 দিনের প্রকল্প বন্ধ হবে, তার জন্য আমি 7,000 কোটি টাকা খরচা করব। কেন্দ্র সরকারের আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে দুর্নীতি হবে, কেন্দ্র দেওয়া টাকার হিসেব চাইলে আমি সেই হিসেব দেবো না, আমি বলবো যে আমি আমার টাকা থেকে খরচা করে দেবো। তাহলে সেই টাকাগুলো আসছে কোথা থেকে যদি টাকা না থাকে? টাকা না থাকলে তো তার প্রভাবটা প্রত্যেকটা প্রকল্পের উপরে পড়বে। সেটা না হয়ে যখন দেখা যাচ্ছে যে টাকা না থাকার কথাটা শুধুমাত্র কর্মচারীদের পাওনাগন্ডা মেটানোর সময় বলা হচ্ছে, তাহলে বুঝতে হবে যেটা একমাত্র শুধু শয়তানি, পাক্কা শয়তানি, এটার অন্য কোনো কারণ নেই। টাকা আছে, আমাদের সাথে বসুক, যে আলোচনা হবে সে তার লাইভ টেলিকাস্টিং হোক, তাদের পক্ষ থেকে যত বিশেষজ্ঞকে বসাতে পারেন বসাবেন, আমরা কাগজ কলম নিয়ে বসবো। প্রতি বছর কর্মচারীদের বেতন বাবদ থেকে 12,000 কোটি টাকা উনি প্রতি বছর সাশ্রয় করেন, মেরে দেন আর কি, সাশ্রয় করেন বলাটা ভুল হলো, মানে টাকাটা মেরে দেন। ধরুন 6 লক্ষ শূন্য পদ আছে, এই শূন্য পদের এগেনস্টে কেন্দ্র সরকারের কাছ থেকে বেতনের একটা অংশ নিয়ে আসে, অথচ সেগুলোতে নিয়োগ হয় না। নিয়োগ যেগুলোতে করে রেখেছেন সেগুলোকে অস্থায়ী নিয়োগ করে রেখেছেন। তাহলে এর যে ডিফারেন্সটা, এই 6 লক্ষ শূন্য পদের কেন্দ্রের কাছ থেকে প্রাপ্ত টাকার সেখানে খরচা না হওয়া, আমাদের জন্য কেন্দ্রীয় হারে ডিএ অ্যালটমেন্ট হওয়া, সেগুলো খরচা না হওয়া, এই যে হাজার হাজার কোটি টাকা, এই টাকাগুলো তিনি জাস্ট নয়ছয় করছেন, অন্য কোনো কিছু নেই। টাকা আছে, টাকা দেওয়ার মতো সদিচ্ছা নেই। যখন কর্মচারীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়নি, যখন ঘেউ ঘেউ কথা বলেছিলেন, তখন সংগ্রামী যৌথ মঞ্চ নামক ওনার প্রবল প্রতিপক্ষ ছিল না। এখন সংগ্রামী যৌথ মঞ্চের জামানাই, আরেকবার বলুন না যে ঘেউ ঘেউ এই শব্দটাকে উচ্চারণ করতে, বাকিটা সংগ্রামী যৌথ মঞ্চ বুঝে নেবে, কত উনি মুখ্যমন্ত্রী আর কত কোন মন্ত্রী আছেন, বাকিটা আমরা বুঝে নেব। আদালত রায় দেয়, যাদের পক্ষে রায় গেল তাদেরও একটা দায়িত্ব থাকে সেটাকে আন্দোলন করে সেই রায়কে কার্যকরী করানো। সরকার যদি না দিতে চায়, তারপরেও যদি রাজ্যের কর্মচারীরা
মানে চাতক পাখি হয়ে বসে থাকেন, তাহলে আমি বলবো যে তাদের অধিকার পাওয়ার অধিকার নেই। আর যদি কর্মচারীরা জোট বেঁধে দলমত নির্বিশেষে পথে নামতে পারেন এই রায়কে, মানে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য, তাহলে অধিকার পাবেন। আন্দোলনে পড়লে পরে, চাপ পড়লে দেখিয়েছি আমরা এখানে যখন শুরু করলাম তার আগে 3 বছর এই সরকার কোনো ডিএ দেয়নি। আমরা আন্দোলন করে এই সরকারের কাছে প্রথম 1 বছরের মধ্যে 3 বার ডিএ আদায় করেছি। ডিএ দেওয়ার কথা বছরে 2টো করে, উনি বিগত 14 বছর ধরে একবার করে দিয়েছেন অথবা দেয়নি, এরকম চালিয়ে গেছেন। সেখানে 1 বছরে 3 বার দিতে বাধ্য করেছি। সুতরাং মানে ঠিকঠাকভাবে চাপ দিতে পারলে পাওয়া যাবে, অবশ্যই দিতে বাধ্য। যে লোকটা কোমর ভেঙে যাওয়ার কথা বলছেন তিনি তো নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারেন না। মানে রাজ্য সরকার যাকে আইনজীবী হিসেবে ওখানে পাঠিয়েছেন, তা আগে তিনি মানে সত্য কথাটা বলার প্র্যাকটিস করুন। আদালতে গিয়েও এরা আদালত কক্ষের বাইরেও যেমন মিথ্যা কথা বলেন, আদালতের ভিতরেও এরা মানে সমানভাবে মিথ্যা কথাগুলো বলে যান। উনি তথ্য দিয়ে প্রমাণ করুন যে কোমর ভেঙে যাবে, তারপর আমরা মেনে নেব। আগে তথ্যটা দিন নয়, একদম হিসেব নিয়ে দেখাতে হবে, আমরাও হিসেব নিয়ে যাব। সেটা যদি উনি প্রমাণ করতে পারেন, আমরা ওখান থেকে একদম লিখে দিয়ে আসবো যে কোনো ডিএ প্রয়োজন নেই। এই টাকাতে রাজ্য সরকারের মানে রাজ্যবাসীর উন্নয়নের কাজ হোক। নিজে গোটা কলকাতা থেকে তোলাবাজি করে, জায়গা জমি বিক্রি করে দিয়ে, রিয়েল এস্টেটের বিজনেস করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে উনি ফকির সেজে থাকেন। তাদের মুখ থেকে এসব কথা বেরোবে না তো আপনি কি মানবিক? অমানবিক এবং বর্বর সরকার, এদের কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। আমরা এর বিরুদ্ধে খুব সত্তর প্রতিবাদ মিছিল করে তাদেরকে সংহতি জানাবো, লড়াই চলবে। মুখ্যমন্ত্রী বারবার করে যে বলে দেয় যে দয়ার দান, সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে এটা দয়ার দান নয়, এটা আমাদের অধিকার, আমরা ছিনিয়ে নেব। উনি বারবার বলছেন, ওনার সরকার থেকে বলা হচ্ছে কোমর ভেঙে যাবে, ওনাকে কেউ মাথার দিব্যি দিয়ে বসে নেই, এটা জমিদারি নয়, কেউ অক্ষম হতেই পারে, ছেড়ে দিক, পরবর্তী যারা আছে তারা এসে চালাবে, তারাও যদি না পারে তারাও ছাড়বে। এখানে পশ্চিমবঙ্গে যোগ্য ব্যক্তির কোনো অভাব নাই। ওনার যদি মনে হচ্ছে, ওনার সরকারের যদি মনে হচ্ছে যে ডিএ দিতে গেলে সরকারের অকমর ভেঙে যাবে, তাহলে উনি ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর একটাও কথা বলতে চাই যে উনি বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না, তো তার উত্তরে এই কথাটাই বলতে পারি যে আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, সুপ্রিম কোর্ট সেই কথা বুঝেছে এবং তার উচিত জবাব থাপ্পড়ের মাধ্যম দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছে। এই দিনে যে সুপ্রিম কোর্টের থাপ্পড়টা উনি সুপ্রিম থাপ্পড় খেয়েছেন। যদি এতেও সরকারের না ঘুম ভাঙে, এরপরেও যদি সরকার আমাদের 25% দিয়ে 1 মাসের মধ্যে 28 দিনের মধ্যে না দেয়, আমাদের এই যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। আমরা এইটুকু স্বীকৃতি পেয়েছি যে ডিএটা কারো দয়ার দান নয়, মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন ডিএটা আমাদের অধিকার, চাকরি জীবনের অধিকার। যার 100% আমাদের বাকি আছে, তার থেকে 25% কোর্ট দিতে বলেছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না দেন, তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যেমন আইনি লড়াই করবে, তেমন রাস্তার আন্দোলনে থাকবে। কতটা কার্যকর হবে? কার্যকর মানে সুপ্রিম কোর্টের রায় তো রাজ্য সরকার আশা করি মানতে উনি বাধ্য হবেন। তার কারণ হচ্ছে কে বলছেন তার কাছে টাকা নেই? টাকা নেই বললে তো শুনবে না। তার কারণ হচ্ছে কোর্ট তো একটা লজিকে চলে, এবং তো এই রায়টা তো আজকে দেয়নি, হাইকোর্ট তো আজকে 2022 রায়টা দিয়েছেন। সেই রায়ের এগেনিস্টে ওনারা সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে গেলেও এই রায়ের যে খুব একটা বেশি কিছু হেরফের হবে বলে মনে হয় না। যদি রাজ্য সরকার এই টাকা যদি না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আমরা যতটুকু জানি আর্টিকেল 360-তে অর্থনৈতিক এমার্জেন্সি জারি উনি করতে পারেন, এটা ক্ষমতা আছে। এটা রাজ্য সরকার ভালো বুঝবেন, তা উনি দেবেন কি দেবেন না। 842 দিন হয়ে গেল, এখনো আপনারা এখানে রয়েছেন, কি বলবেন? এটা কি আপনাদের জয় নাকি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হলো? কারণ তিনি তো বলছে তার কাছে টাকা নেই। 842 দিন ধরে বসে আছি, লড়াইটা যতদিন না শেষ হচ্ছে আমরা বসেই থাকি। মানে আমরা দেখতে চাই যে উনি কত দূর দৌড়াতে পারেন। অনেক সময় দেখা যায় না, দৌড়িয়ে আমরা মানে উনি বিভিন্নভাবে মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে, বিভিন্নভাবে মানুষের মাথায় টুপি পরিয়ে দিন চলে যাচ্ছেন। তো আমরা দেখবো কতদিনের টুপি পরিয়ে চলতে হয়। অর্থগুলো এগুলো সরকারি কর্মচারীদের অর্থ, ওনার বাপতি কোনো সম্পত্তি নয়, মানে ওনার বাবার কোনো সম্পত্তি নয় যে উনি যা খুশি করতে পারেন। কর্মচারীদের অর্থ হেফাজতে রাখুন, ছিনিয়ে নেওয়া হবে। সুপ্রিম কোর্ট বলেছে 2009 থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত যে
রেভিনিউ। এর একটা পরিসংখ্যান যদি আপনাদের দিই, 2010-11 সালে রাজ্য সরকারের অভ্যন্তরীণ যে আয় ছিল সেটা 2015-16 গিয়ে 103% বেড়েছিল। 2010-11-তে কেন্দ্রের থেকে যে বিভিন্ন খাতে যে প্রকল্পের অনুদান পেয়েছিল সেটা 15-16 সালে আর্থিক বছরে 300%-এর উপরে গেছে। তাহলে যদি রাজ্যের আমি আয় বলি 2010-11 450% আয় বেড়েছিল। তাহলে যেই সরকারের 450% বিভিন্ন খাতে আয় বাড়ে, তাহলে 9 থেকে 15 পর্যন্ত দেওয়ার কোনো অসুবিধা ছিল না। আপনি ভাবুন যে আপনি অ্যাজ একজন সাংবাদিক, আপনার আজকে মাসে যত উপার্জন হয় সেটা যদি 400% পরের মাসে বেড়ে যায়, তাহলে আপনার কন্ডিশন কি হবে, আপনার লাইফস্টাইল কোন জায়গা হবে? তার মানে যারা আমরা বাড়ালাম, এই যে প্রকল্পের কাজ আমরা সরকারি কর্মচারী করি, কেন্দ্র তার ভিত্তিতে টাকা দিয়েছে, আমাদের কাজে পারফরমেন্স হয়েছে, মানুষের জন্য টাকা দিয়েছে। এই যে অভ্যন্তরীণ আয় এটা আমরা তুলেছি কর্মচারীরা, তাহলে তার জন্য আমরা প্রাপ্য পাবো না, তাহলে আর্থিক কোনো অসুবিধা নেই। এবং 2010-11 থেকে 2015-16 পর্যন্ত প্রত্যেক বাজেটে রাজ্য সরকার কর্মচারীদের জন্য, শিক্ষকদের জন্য যে ডিএর টাকা রেখেছিল কোনো বছরে খরচা করতে পারেনি। দিয়ে দিল না, আবার খরচা করতে হবে, সেই টাকাটাও যদি দিত তাহলেও কিন্তু এতটা গ্যাপিং থাকতো না। এবার যদি আজকের হিসাবে আপনি যদি বলেন, যদিও হিসাব আসে না, রাজ্য সরকারের যখন টাকা নেই, তাহলে একটা সরকার তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাহলে সেখানে মন্দির কি করে দীঘায় হচ্ছে? আর যদি বলেন ওই টাকাটা তো নাগরিকের টাকায় হচ্ছে, এমন মানুষ আছে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে না, তাহলে তার টাকা হিন্দু ধর্মের মন্দির হবে কেন? আবার অনেক নাগরিক আছে কোনো ধর্মকেই বিশ্বাস করে না, তাহলে তার টাকায় জগন্নাথের প্রভু, আমার প্রভু, তাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু যখন আমি একজন নাগরিক, তাহলে এই টাকাটা কোথায় আসছে? যাদের অযোগ্য বলে সুপ্রিম কোর্ট